কিন্তু এটা যার বুকে জ্বালা ধরাচ্ছিল, কষ্ট দিচ্ছিল, তার নাম হচ্ছে গৌরদাস বসাক। তিনি জানতেন মধু কেমন জিনিয়াস, তার সমস্ত বন্ধুরা জানত, কিন্তু গৌরদাস বসাক জানতেন, প্রাণ দিয়ে ভালোবাসত মধু তাকে, তিনিও। তাই গৌরদাস বসাক একদিন খুবই ম্লান মুখ নিয়ে তার কাছে এসে কাতরভাবে বলল, মধু আমি পারছি না সহ্য করতে, তুমি কিছু করো। কি করবো? বলছে কিছু লেখো। লিখবো? কোন ভাষায়? বলছে বাংলা ভাষায়। বাংলা ভাষায়? বাংলা ভাষায়? সব থেকে আশ্চর্য কি জানো, মধু সত্যি সত্যি বাংলা ভাষায় কোনোদিন লেখেননি, বলেননি। একটা ব্যক্তিগত মানে একটা যদি কোনো ফরমায়েশও পাঠাতো সেটা ইংরেজিতে লিখত, কিন্তু বাংলায় লিখতো না। গ্রিক ল্যাটিন লিখতে পারতো, এখানে তো আবার সেগুলো বুঝবে না কেউ, সেটা ইংরেজিতেই লিখতো। চাকর বাকরদের সঙ্গে ইংরেজিতে কথা বলতো, তো তাকে বলছে বাংলা ভাষা লিখতে, বলছে ইম্পসিবল, মানে হবে না, কিছুতেই সম্ভব না। কিন্তু গৌরদাস বসাক সেদিন বোধহয়, জানি না, আমি উপস্থিত ছিলাম না, কিন্তু মনে মনে তো উপস্থিত থাকতে পারি সে দৃশ্য। হয়তো তার হাত দুটো জোর করে ধরে তাকে হয়তো বলেছিল, তোমার কাছ থেকে তো কোনোদিন কিছু চাইনি, তুমি দিয়েছো, আজ তোমার কাছে চাইছি, তুমি লেখো। মধু বলেছিলেন লিখবো, বাট ওয়ান কন্ডিশন। কন্ডিশনটা কি? যতদিন না আমার লেখা হবে আমার মদের খরচটা তুমি দিও। হ্যাঁ, আশ্চর্যভাবে দেখো ইতিহাসের সংগঠন ক্রিয়া কিভাবে হয়। এই একটা মাত্র পাবলিক ছিল যার নাম গৌরদাস বসাক। এই পাবলিকটাই ওই যে হিন্দু কলেজের দিন থেকে বলতো, মধু তুমি বেশি মদ খেও না, তোমার লিভার নষ্ট হয়ে যাবে। তার বাবাও কোনোদিন বলেনি, আর কেউ বলেনি, শুধু গৌরদাস বসাক বলতেন যে মধু তুমি মদ খেও না, তোমার লিভার নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেক দিন ওই চূড়ান্ত মত্ততার পর মধুসূদনকে তার বাড়িতে পৌঁছে তাকে শান্ত করে তাকে বিছানায় দিয়ে তারপর বাড়ি ফিরতেন গৌরদাস বসাক। সেই গৌরদাস বসাককে এরকম একটা কন্ডিশন দিচ্ছে, জানে, কারণ সে তো সবসময় না করে। সে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সে বলল ডান, রাজি। গৌরদাস, বুঝতে পারছি ব্যাপারটা? মানে গৌরদাস রাজি। কিন্তু আমি খালি একটা কথা তোমাদের বলতে চাই, সেদিন যদি গৌরদাস মধুর লিভারের কথা ভাবতেন, তাহলে এই যে তোমরা যে আয়োজনটা করছো না আজকে, বঙ্গ সংস্কৃতি, ভারতীয় শিল্প, ভারতীয় ভাবনা, 100 বছর পিছিয়ে গেল। 100 বছরের লিভারটা গঠন হতো না। সেই দিনকে বলে দিলেন ডান। আর গৌরদাস বসাক সেদিন সত্যি সত্যি তার জন্য ব্যবস্থা করেছিলেন মদের। তারপর তো ঘটনা ইতিহাস। ওই মদের বোতল পেটি ধরে এনেছিল, তুলতে আরম্ভ করেছিল, আর গলায় ঢালতে আরম্ভ করেছিল, আর লিখতে শুরু করেছিল। গৌরদাস অনেকদিন পর দেখলেন তার মতো লিখছে। তিনি মগ্ন হয়েছিলেন এক রাতে কতগুলো বোতলের এগেনস্টে, পুরো চূড়ান্তভাবে বিধ্বস্ত হয়ে, মত্ত হয়ে, চেতনা হারিয়ে মধু উল্টে পড়েছে। আর সারা ঘরে ছড়িয়ে আছে কিছু কাগজ। সেই কাগজগুলোকে জড়ো করে যা হলো, বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক লেখা হয়ে গেল, শর্মিষ্ঠা। আমি এটা কেন বললাম এই গল্প? এই কারণে বললাম যে আমরা ভাবলাম ও মধুতে হেভি ব্যাপার, একটা দৈব শক্তি, একটা বিস্ফোরণ, দুম করে এলো, দুম করে মদ খেলো, দুম করে লিখে দিল। ব্যাপারটা না, খুবই ভুল ঐতিহাসিকভাবে, ব্যাপারটা খুব বিকৃত চিন্তা।
কেন জানো? এটা করলে না মধুর স্বজাতি প্রীতি, জাতীয় চেতনা, তার উপলব্ধি, তার ক্রমবিকাশ, তার ভাবনা, তার অনুভূতি, এইগুলোকে না আমরা কোনোদিন টাচ করতে পারবো না। কারণ জানলাম আসলো, এমন প্রতিভা আছে আমার, বুঝতে পারছো ব্যাপারটা, এমন প্রতিভা আছে, আমাকে বললো আমি করে দিলাম দুম করে। মানে যেন একটা অতি লৌকিক অলৌকিক ব্যাপার হয়ে গেল। কিন্তু এর পিছনে একটা মানবিক প্রক্রিয়াকরণ ছিল। মাদ্রাজ থেকে কন্টিনিউ গৌরদাস এমনি বলেছিলেন বাংলা ভাষায় লেখো? কি করে বললেন? রাজনারায়ণ বসুকে বলেছিলেন এমনি এমনি? কি করে বললেন? আরে যে মধু কোনোদিন বাংলায় কথা বলে না, যে মধু কোনোদিন বাংলায় লেখে না, আরে অক্ষরই ভুলে যাবো না তো, দুদিন পরে বলি বাংলা লিখতে পারি না, বাংলা লিখতে অসুবিধা হয়। তা এই কথা যারা বলে, তারা যে লোকটা করেনি তাকে এরকম একটা অনুরোধ কি করে করলো? আমাদের না এই ফাটলগুলো, এটাও ডিকনস্ট্রাকশন। ইতিহাসের কথোপকথনের ভিতরেও অনেক ফাটল আছে, আমাদের এটাকেও ভাবতে হবে। আমি যদি দেখি যে ধরে নাও তার চিঠিপত্রগুলো, আমরা দেখছি মাদ্রাজে বসে ইংরেজি ভাষায় লিখতে লিখতেও মধু তার বন্ধুদের চিঠি লিখছে। বাংলা ভাষায় বুঝলে এরকম একটা কিছু করতে হবে, আমাদের ভাষায় এরকম একটা কিছু করতে হবে, তাহলে ভাষাটা জোর হবে। তার মানে তার প্রক্রিয়া ওখান থেকেই ছিল, ভেতরে ভেতরে কাজ করেছিল। বুঝতে পারছি? একটা ইন্ধন পেল আর মধু লিখে ফেললেন। কিন্তু এহো বাচ্চ, এটাও বড় কথা না। মধু লিখে ফেললেন, বিরাট ব্যাপার হয়ে গেল। ওই বেলগাছে নাট্যশালা তার বাড়িতে চলে এলো চুক্তি করতে যে তুমি যা নাটক লিখবে আমরা লিখবো। তারপরে শর্মিষ্ঠা মঞ্চস্থ হলো। ওরে বাবা, এবার জয় জয়কার। আমরা যাকে এক্ষুনি গালাগালি দিই তাকে তার পরক্ষণে মাথায় করে নাচি, কোনো ব্যাপার নেই আমাদের। তাই হলো। কিন্তু আমি যাচ্ছি একটু অন্য জায়গায়। মধুসূদন কি করলেন? 1861 সালটা খুব চেনা চেনা। সালটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য যা একটাই মহাকাব্য আমাদের, আর আছে অন্য ভাষায়, আধুনিক ভাষায়, ভারতীয় আধুনিক ভাষায় মনে হয় আছে কি? নেই আর, মনে হয়। মানে বাঙালির তো একটাই, অন্য ভাষায় ছিল, শুধু ভবভূতি লিখেছেন, কালিদাস লিখেছেন, সেসব ছিল। কিন্তু আমার মনে হয় না মারাঠি ভাষায়, গুজরাটি ভাষায় বা আর কোনো ভাষায়, হ্যাঁ, বা মালায়ালাম, বোধহয় আমার জানা নেই, থাকতে পারে, কিন্তু আমার মনে হয় নেই। থাকলে সেটা নিয়ে কথা হতো। মনে হয় আধুনিক ভারতীয় ভাষায় একটাই মহাকাব্য। আর কি মহাকাব্য লেখার প্রয়াস হয়নি? হয়েছে, সবার সেই প্রতিভা নেই। এখানে কি করলেন? একটা ব্যবস্থাপনাকে, সুদীর্ঘকাল ধরে ক্ষমতার যে পরিসর, অন্তত পক্ষে কিছু না হলেও 3.5 থেকে 4,000 বছর কমসে কম, তোমার রক্তের মধ্যে, তোমার কোষে কোষে যে বিশ্বাস প্রথিত হয়েছিল, যে বিশ্বাস গেঁথেছিল, যে বিশ্বাস প্রবাহিত হতো, রাম হচ্ছে ভগবান আর রাবণ হচ্ছে শয়তান, এটা তোমার ভাবনায় ছিল। তুমি ভাবতে পারো কাহিনীকে এতটুকু বদলালেন না, এতটুকু না। যা কাহিনী বাল্মীকির তাই কাহিনী এতে, কিন্তু ভাবনার জগৎকে পুরো রিভার্স করে দিলেন। তিনি দেখিয়ে দিলেন মেঘনাদ বধ কাব্য, এই একটা কাব্য আমি বলবো আমাদের প্রথম জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়ে দিল। মেঘনাদ বধ কাব্য এমন কাব্য যার মধ্যে দিয়ে আমরা প্রথমবার বুঝতে পারলাম আমরা পরাধীন। তার আগে পর্যন্ত আমরা বুঝিনি। কেন স্যার? তোমরা আমাকে বলতেই পারো। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তো তার আগে পদ্মিনী উপাখ্যান লিখেছেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল কে পড়িতে চায় হে কে পড়িতে চায়।
তা আমরা কি পরাধীনতার এই যন্ত্রণা তখন বুঝিনি? জঙ্গলাল তো আমাদের দেখিয়েছেন। কিন্তু খেয়াল রাখবে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা বলতে এখানে যা বুঝিয়েছিলেন তা কোনোভাবেই ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতা নয়। কারণ তার ওই পদ্মিনী উপাখ্যানেই বলা আছে যে ভারতের ভাগ্য জোর ইংরেজদের ভাগ্যের বরাতে ইংরেজদের জয়গান করা আছে। বুঝতে পারছি? তাহলে সুতরাং এটা সেই জায়গা নয়, এটা মুঘলদের কাছ থেকে রাজপুতদের যে স্বাধীনতার কথা সেটা বলতে গিয়ে ওখানে বলেছেন। তেমন এটা আমাদের স্বাধীনতার জায়গা নয়, আমাদের পরাধীনতার গ্লানি নিয়ে বহন করা নয়, বরঞ্চ ইংরেজদের দ্বারা আমরা যে ভীষণভাবে আলোকিত তার কথা বলা আছে। এবার কথা হচ্ছে, এই একই কারণে আমরা কেউ সিপাহী বিদ্রোহকে সমর্থন করিনি। এই একই কারণে আমরা হুল বিদ্রোহকে নিয়ে হাসাহাসি করেছি। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু মধুসূদন প্রথম দেখিয়ে দিলেন যে কোনো একটা স্থির, আমি যেটা বলতে চাইছিলাম তোমাদের, কোনো একটা স্থির যা দীর্ঘকাল ধরে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত, কোনো ভাবনা তাকে চূড়ান্ত বলে, তাকে প্রতিষ্ঠিত ফর্মে মেনে নিতেই হবে, এই বাধ্যবাধকতা থাকে না। সবটাই নির্মাণ, আর নির্মাণের বিনির্মাণ হয়, পুনর্নির্মাণ হয়। বুঝতে পারছি? এই বিনির্মাণ আর পুনর্নির্মাণ। তো মধুসূদন যে কাজটা করলেন সেটা হচ্ছে জাতির জীবনে এই বোধটা জাগিয়ে দিলেন। তিনি কি দেখালেন? তিনি দেখালেন রাম কোনো ভগবান ঠগবান নয়, রাম পরদেশ আক্রমণকারী বৈদেশিক শক্তি, পরদেশ আক্রমণকারী বিদেশি শক্তি। বুঝতে পারছি? আর রাবণ কি? নিজের মাতৃভূমি রক্ষার জন্য জীবন উৎসর্গ করবার জন্য প্রস্তুত একজন বীর যোদ্ধা। বোঝা যাচ্ছে? আমরা এই প্রথম টের পেলাম, ও আমরা বিদেশি শত্রুর দ্বারা আক্রান্ত। রাবণের অনেক দোষ থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে, অনেক অন্যায় থাকতে পারে, কিন্তু ক্ষয়, ভুল, পাপ, অপরাধ এর থেকেও 19 শতকীয় ভাবনায়, অর্থাৎ নবজাগরণের যে ভাবনা এসছে তার মধ্যে হচ্ছে দেশাত্মবোধ সব থেকে বড়, দেশপ্রেম, জাতীয় চেতনা, আত্মস্বাতন্ত্রতাবোধ। সেই নিরিখে তাহলে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অক্ষমতা আছে, বুঝতে পারছি, সব আছে, তারপরেও দেশ এবং দেশ মাতৃকার প্রতি, জন্মভূমির প্রতি এই দায়বদ্ধতাতে সেই নায়ক। সুতরাং আমরা না ঝটকা খেলাম, ঝাঁকিয়ে দিল আমাদের চেতনাকে। আমরা এই প্রথম বুঝলাম, ও আচ্ছা, আমরা তো পরদেশ আক্রমণকারীর হাতে বন্দী। হিসেব করে দেখো, এরপর থেকেই জাতীয়তাবাদী চেতনার একটার পর একটা ঝোঁক বাড়ছে। বুঝতে পারছি? হ্যাঁ, এইটাই মানে মধুসূদনই প্রথম মেঘনাদ বধ কাব্যের ভিতর থেকে এটা জাগিয়ে দিলেন। এবার তিনি বলেছিলেন না তিনি মিল্টন হবেন, বায়রন হবেন, করে ফেললেন কাজটা। না, মধুর মতো ইংরেজি জানা লোক, মধুর মতো ইংরেজি জানার লোক ইংরেজি ভাষায় মহাকবি হতে পারেননি। ক্যাপটিভ লেডি আর ভিশন অফ দ্য পাস্ট যতই লিখুন না কেন পারেননি। মাতৃভাষা, এই জন্যই মধু পরে লিখবেন, তিনি বুঝতে পেরেছিলেন ঔপনিবেশিক শাসনের আর একটা যন্ত্রণা হচ্ছে এই ভাষা। তিনি বলেছিলেন বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে, তিনি বলেছিলেন কি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ,
ভিক্ষাবৃত্তি করেছি, অন্য ভাষার কাছে ভিক্ষা চেয়েছি, ভাব চেয়েছি, ভাবনা চেয়েছি, পাইনি। কিন্তু শেষে আমি কি পেলাম? যা ফিরি তুই ঘরে, মাতৃকোষের রতনের রাজি। তার মানে মধু কোনোদিনও যে বাংলা ভাষায় বলতো না, আমরা বলে দিলাম দুম করে লিখে ফেললো। খুঁজেছেন, সন্ধান করেছেন, ভাষাকে গঠন করেছেন। কি যে গঠন করলেন সেটা তো পরের কথা। যা দিয়ে গেলেন বাঙালির জীবনে, বাঙালির পয়ার ত্রিপদিয়ার লাচারির জাড্যকে, ব্যবস্থাপনাকে, ওই নিয়মতান্ত্রিক অচল চলার ধরনকে ভেঙে তছনছ করে দিলেন। বঙ্গদেশের এত নদী, কপোতাক্ষ নদীর তীরে বাস, তার ধারাস্রোত তিনি দেখেছেন, তার ভাঙাচোরা দেখেছেন। তাই ফরাসি ব্ল্যাঙ্ক ভার্সকে যারা ইউরোপের কোনো ভাষা করতে পারেনি, তাকে আমাদের এই প্রাচ্যের একটা ভাষা, আঞ্চলিক ভাষা যদি বলি, সেই ভাষা কোন প্রতিভার গুণে তুমি ভাবতে পারো, তোমরা ভাবতে পারো যে তাকে মধুসূদন এক চান্সে ব্যবহার করে দিলেন। প্রথম করলেন তিলোত্তমা সম্ভব কাব্যে, তারপরে পুরো মেঘনাদ বধ কাব্য। ওই অমিত্রাক্ষর ছন্দ বাঙালির জীবনে এসে এলো। আসলে অমিত্রাক্ষর ছন্দ না, মধুসূদনের কাছে ছিল, বঙ্গমায়ের কাছে তার চিরকালের প্রণতি, চিরকালের প্রার্থনা, বঙ্গমায়ের মনককনদে থাকার একটা চিরকালের বাসনা, এটাই ছিল। তা সুতরাং আমরা যদি দেখি মধুসূদন এই কাজটা করলেন। আর সব থেকে আরও একটা বড় জিনিস, আর্যায়ন ব্যবস্থাকে, বর্ণভাবনাকে, শ্রেণীভাবনাকে যখন আবার প্রতিষ্ঠা করবার নানা রকম দুরভিসন্ধি চলেছিল ঔপনিবেশিক শাসনের দ্বারা, ঠিক সেই সময় তিনি যে কলেজে পড়েছেন, ভারতবর্ষের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, তার নামটা তোমরা ভাবো তো, ব্রিটিশদের কি দুরভিসন্ধি। তার নামটা হচ্ছে হিন্দু কলেজ, না ইন্ডিয়ান কলেজ। হতে পারতো ইন্ডিয়ান কলেজ, হিন্দু কলেজ। ওই যে তারা বলেছিল, যখন থেকে তারা পারেনি যে ধর্মকে চাপিয়ে দিতে, এদেশের মানুষের মধ্যে ধর্ম নিয়ে প্রচুর প্রচুর ঐক্যবদ্ধতা, এটা বুঝে গেছিল। ওই যে দেখেছিল যে বারাসাতে তিতুমির করেছিল ঝগড়াঝাটি, আর ওপাশ থেকে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, ওই তারা বুঝে গেছিল যে এদের ধর্ম দিয়ে হবে না, তাহলে এদের মারো কি দিয়ে? ধর্মের পরে টার্গেট হচ্ছে শিক্ষা। ঠিক জায়গায় মারো, ফোর্ট উইলিয়াম কলেজ। ওই জন্য সঙ্গে সঙ্গে তারা ফোর্ট উইলিয়াম কলেজ করে তার কিছুদিনের মধ্যে তারা কি করলেন? তারা বললেন হিন্দু কলেজ। এবং হিন্দু কলেজে কি করলেন? হিন্দু কলেজটাকে এমনভাবে করলেন বর্ণ হিন্দুরা যেন পড়তে যেতে পারে। ওই জাড্যটাও ভেঙেছিলেন বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে প্রথম অব্রাহ্মণ ছাত্রদের পড়ার জায়গা করেছিলেন। হ্যাঁ, এবার তো ও যে কথাটা বলছিল যে বিদ্যাসাগর তো এইগুলোতে মত দেননি। এখন প্রসঙ্গক্রমে আমাকে একটা অন্যদিক চলে যেতে হয়, আলোচনাকে তাহলে এক জায়গায় স্থির করে রেখে ওর উত্তরটা দিয়ে নিই। সেটা হচ্ছে বিদ্যাসাগর না মানুষ। প্রথম কথা হচ্ছে বিদ্যাসাগরকে আমরা দেবতা জ্ঞানে সবসময় দেখার চেষ্টা করি। এই দৈবত্ব আরোপ একটা বড্ড যন্ত্রণার। বিদ্যাসাগরের অনেক জায়গায়, সব জায়গায় আমরা চেয়েছি তার অগ্রসরমুখীনতা থাকবে, সবসময় তার মধ্যে ওই ভাবনাটা থাকবে, মুক্ত দৃষ্টিভঙ্গি থাকবে। সোসাইটিকে রিড করবার যে সময়, যে প্রেক্ষিত দরকার, সেটা তৎকালীনভাবে ভাবতে হবে সেই সময় দাঁড়িয়ে। এবং বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন। আজকে যদি আমি বলি, সবাই আপত্তি করবে কোথাও পুরুষতন্ত্রের জায়গা থেকে, বুঝতে পারছি কথাটা। আজকে যদি বিদ্যাসাগর যখন বুঝতে পারছেন যে মেয়েদের শিক্ষা দিয়ে, শিক্ষিত করে তাদের বোধ চেতনাকে জাগিয়ে দিতে হবে,
বিদ্যাসাগর বুঝতে পারছেন এর মধ্যে আরেকটা শ্রেণী কাজ করছে, নারীকে ফাঁদে ফেলার বহু রকম চক্রান্ত পলিসি চলতে থাকে। এই মুহূর্তে যদি নাট্যক্রিয়ার মধ্যে নারীরা প্রবেশ করে, নাট্য জগতের মধ্যে প্রবেশ করে, সেই বিনোদন জগৎটা যে আর এক ভোগের জগৎ, এটা বিদ্যাসাগর জানতেন। এবং সেই নারীদেরকেও শেষ পর্যন্ত ওই পুরুষদের হাতের মুঠোয় নিয়ে তাদের যেমন খুশিভাবে এই বিভিন্ন ভোগ বিলাস সুখ সমৃদ্ধির আয়োজন দেখিয়ে তাদের চেতনার জায়গা থেকে তাদের সরিয়ে রাখবে, এটা হবে। আজকেও কি হচ্ছে না? আজকের ধনতন্ত্র বিশ্বায়ন কি তোমাদের তা দিচ্ছে না? এখন ঘটনাক্রমে বিদ্যাসাগরের সবটা আমরা আশা করব, সবকিছুকে আমরা বলবো যে বিদ্যাসাগর করেছেন। সেও মানসিক দ্বন্দ্ব পীড়িত মানুষ, যন্ত্রণায় প্রতিনিয়ত। এই বিধবা বিবাহের কথা যখন আমি বললাম, তোমরা জানো যে মায়ের সঙ্গে সন্তানের সব থেকে বড় জায়গা হচ্ছে যে একটা পৃথিবী বিখ্যাত সম্পর্কের ভিত্তি তৈরি করে দেওয়া যেত। আমরা দেখাতে পারতাম বিদ্যাসাগর আর বিদ্যাসাগরের মা। জানো কি তোমরা যে বিদ্যাসাগর নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন? জানো না। বিদ্যাসাগরকে বুঝতে হবে, নিজের ছেলেকে প্রথম বিধবার সঙ্গে বিবাহ দেন ভারতবর্ষে। তার পরিবার যখন বিধবার বিবাহ দেওয়া হয়েছিল তখন সবাই তার বিরুদ্ধে, সবাই 700 কটা ভোট পেয়েছিল তো, আর তার এগেনস্টে ছিল 33,000, সবাই তার বিপরীতে। তারপরেও তিনি জিতেছেন। তাই বিদ্যাসাগরের মধ্যে কি আছে? রবীন্দ্রনাথ বলেছিলেন অপরাজেয় পৌরুষ, বিদ্যা নহে, দয়া নহে, করুণা নহে, তার মধ্যে অপরাজেয় পৌরুষ ছিল। এই পৌরুষকে পুরুষতন্ত্রের সঙ্গে মিলিও না, ঠিক আছে? এই যে বিদ্যাসাগর তখন বলেছিলেন, তার মা বলেছিলেন তুই যদি নারীর শিক্ষা করেছিস করার। এই নারীর শিক্ষার জন্য বিদ্যাসাগরকে নারীরাই থুতু দিয়েছে। বিধবা বিবাহ করবে বলে ঝাঁটা মেরেছে, জুতো ছুঁড়ে মেরেছে বিদ্যাসাগর যখন হেঁটে যেত। তার মা তাকে বলেছিল তুই যদি বিধবাদের বিবাহ দিস তাহলে তুই আমার কোনোদিন মুখ দর্শন করবি না, এটা আমি মানতে পারবো না। বিদ্যাসাগর বলেছিলেন যে ওকে ডান। কোন যন্ত্রণা থেকে বলেছিল বলতো? যে মাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে, জীবনের সমস্ত কিছু উৎসর্গ করতে পারে যে মাকে। সেই বিদ্যাসাগর মায়ের সঙ্গে সত্যি সত্যি, কারণ এই মায়ের জন্য, জন্মদাত্রী মায়ের জন্য, মায়ের জাতকে তার সঙ্গে তিনি বেঈমানি করতে পারেন না। নারীদের সঙ্গে তারা মায়ের জাত, এক মায়ের জন্য ভারতবর্ষের অনাগত হাজার হাজার ভবিষ্যৎ প্রজন্মের মা, তাদের সঙ্গে কী করে, মায়ের জাতকে তার সঙ্গে কী করে তিনি বিশ্বাসঘাতকতা করবেন? তারপর থেকে কোনোদিন মায়ের মুখ দেখেননি না। জীবনের শেষ 9টা বছর কারমাটরে কাটিয়েছেন, কোনো ভদ্রলোকের মুখ দেখেননি, পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক রাখতেন না। আমরা তার অন্তিম ইচ্ছাটাও রাখিনি। বিদ্যাসাগর বলেছিলেন আমাকে কোনোদিন কলকাতায় নিয়ে যাবে না, কিন্তু চিকিৎসার জন্য তারপর তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, ওখানেই মারা যান। এখানেই যাই হোক, সে প্রসঙ্গ আলাদা, আমি ব্যক্তি জীবন নিয়ে এখন বলছি না, এখন ঘটনাক্রমে চলে আসে। হ্যাঁ, এবং মাইকেল এবং বিদ্যাসাগর এই দুজনের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, দুজনের স্বভাবের পুরো উল্টো। কিন্তু বিদ্যাসাগর মধুসূদনকে এত স্নেহ কেন করতেন, এত আস্কারা কেন দিতেন? যা যা তার চরিত্র, যে আমি বলতে চাইছিলাম বিদ্যাসাগরের চরিত্রের মধ্যে আমরা সবসময় খুঁজি যে একটা শুভ্র ব্যাপার, একটা নৈতিক আদর্শ। এরকম কেষ্ট কেউ দিতে পারে না বিদ্যাসাগরের সঙ্গে কোনো নারী ঠাড়ির। এখন অনেক বন্দ্যোপাধ্যায়রা হলে আবার বের করে দেবে, লিখে দেবে, ঠিক আছে, তারা লিখে দিতে পারে। কারণ কোথা থেকে বিবেকানন্দের সঙ্গে দেখা যাচ্ছে এখন নিবেদিতার আবার সেও লিখবে,
রবীন্দ্রনাথ কাদম্বরী তো পর্ব শেষ। কারণ বিদ্যাসাগরের সঙ্গে আমি যাই না, তবুও আমি জানি না ইতিহাসে কোনো জায়গায় কোনো নারী ঠাড়ি নিয়ে কিছু বলতে পারে। তাহলে বিদ্যাসাগর নারীদের প্রতি যদি কোথাও কোনো রক্ষণশীলতা দেখিয়েও থাকেন, তা কিন্তু তার সুদূর প্রসারী দৃষ্টি এবং তার আত্মিক অন্তর্গত যে অনুভূতি, সেই অনুভূতির সম্পর্ক উপদেশ থেকে করেছেন। আমি জানি না, আমি বিদ্যাসাগরের সপক্ষে এমনি বলছি বানিয়ে বানিয়ে। কথাটা হচ্ছে সেই সময় নটি বিনোদিনীর মতো অত বড় অভিনেত্রী, তার জীবন কি হয়েছিল? ভোগের শিকার হয়নি সে? তাহলে আমরা যদি বিদ্যাসাগরকে এইভাবে দেখি, তা আমাদের বোধহয় অবমূল্যায়ন করা হয়ে যাবে, ভুল মূল্যায়ন হয়ে যাবে। মধুসূদনের মতো মুক্ত চেতন মানুষ বিদ্যাসাগরকে সব থেকে বেশি সম্মান করেছেন, সব থেকে। বলেছেন ব্রিটিশদের মতো শির দ্বারা আর বাঙালি মায়ের মতো হৃদয়। এমনি এমনি বলেননি। এই যে মধুসূদন যেটা করলেন, অমিত্রাক্ষর ছন্দ দিলেন একটা জাতিকে, জাতির ছন্দ স্পন্দ বদলে গেল, জাতির জীবনের ওজস্বিতা বেড়ে গেল, তার ভাষা, তার ভাব, তার দর্শন, তার প্রকাশ সব পাল্টে গেল। এবং ওই যে বলেছিলেন না মিল্টন, বায়রন, মধুসূদন, মিল্টনের প্যারাডাইস লস্ট, তার যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে মনস্তত্ত্বের যে রূপায়ণকে সম্মুখবর্তী করেছিলেন মিল্টন, মধুসূদন তাকেও ছাপিয়ে গেছেন। কারণ তিনি শুধুমাত্র বিপরীত অপর কণ্ঠস্বর, বুঝতে পারছি, অর্থাৎ সমাজের প্রান্তিক বর্গের মানুষ, সমাজের নিম্ন স্তরের মানুষ, সাবঅল্টার্ন ভাবনা প্রথম কি মধুসূদন ভাবেননি? যেখান থেকে একজন নায়ককে প্রান্তিক জায়গা থেকে নিয়ে আসছেন, শুধু তার মনস্তত্ত্বের মানবিক দিকটাকে ব্যাখ্যা করছেন না, তিনি দেখাচ্ছেন যে প্রান্তিক থেকে, পরিধি থেকে কি করে কেন্দ্রে আনতে হয়, যেটা মিল্টনও পারেননি, সেটা করে দেখালেন মধুসূদন। মধুসূদন দেখিয়ে দিলেন যে এতদিন যা সম্পূর্ণ অপর স্বর ছিল, তা প্রধান স্বর হয়ে গেল। এই অপরের যে, এটাই তো পুরো পুনর্নির্মাণ, এটাই তো উত্তরণ মানসিকতা। ৩,৫০০ থেকে ৪,০০০ বছরের আমার রক্তের মধ্যে যে ডিএনএ সঞ্চালিত হচ্ছে, যে বিশ্বাস আমার মধ্যে গেঁথে আছে, প্রবাহিত হচ্ছে, আমি ভাবতে বসলাম, ধাক্কা খেলাম। আর সব থেকে আশ্চর্য, খেয়াল করেছ, রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা লেখার অনেক আগে মধুসূদন প্রমীলা চরিত্র সৃষ্টি করে গেছিলেন, যে একই সঙ্গে শুধুমাত্র সহধর্মিণী হয়ে নয়, সহমর্মিণী, সহকর্মিণী হতে চেয়েছে।